melt the ice behind my stone cold eyes. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অল অ্যাবাউট অ্যাকোয়ারিয়ামে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো অ্যাকোয়ারিয়ামের মাছ কেন মারা যাচ্ছে, কি কি কারণে অ্যাকোয়ারিয়ামের মাছ মারা যায়। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেন, যাতে অ্যাকোয়ারিয়াম সম্পর্কিত নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যাঙ্কের আকার। দেখা যাচ্ছে আমরা বাজার থেকে একটি নির্দিষ্ট আকারের ট্যাঙ্ক কিনে নিয়ে আসলাম এবং দেখা যাচ্ছে সেই আকারটি আমাদের মাছের জন্য যথেষ্ট না। আমরা ছোট আকারের একটি ট্যাঙ্ক নিয়ে আসছি এবং এর মধ্যে অনেকগুলা মাছ দিয়ে রাখছি, যার ফলে মাছ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। এখন আমরা কিভাবে আমাদের ট্যাঙ্কের আকার নির্ধারণ করব? আমাদের ট্যাঙ্কের আকার নির্ধারণ করার পূর্বে আমাদেরকে জানতে হবে যে আমরা ট্যাঙ্কের ভিতরে কি ধরনের মাছ রাখতে চাচ্ছি। আসলে মাছের উপর নির্ভর করে আমাদের ট্যাঙ্কের আকারটা নির্ধারণ করতে হবে। যদি আমরা বড় ধরনের মাছ রাখতে চাই, যেমন গোল্ডফিশ, প্যারট, অ্যারোয়ানা, তারপর বিভিন্ন টাইপের মনস্টার ফিশ, তো সেই ক্ষেত্রে আমাদের বড় ধরনের ট্যাঙ্কের চিন্তা ভাবনা করতে হবে। যদি আমরা গোল্ডফিশ, প্যারট, কই কাপ এই টাইপের মাছ রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কমসে কম 3 ফিট ট্যাঙ্ক বানানোর চিন্তা ভাবনা করতে হবে। আর যদি আমরা ছোট টাইপের মাছ রাখতে চাই, যেমন টাইগার বার, গাপ্পি, মলি, প্লাটি, সোরটে, বিভিন্ন প্রজাতির টেট্রা, তো এই টাইপের মাছ, এই আকারের মধ্যে মাছ যদি হয়, তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে হিসাবটা করব যে 1 গ্যালন পানির জন্য একটি মাছ। তো আমাদের ট্যাঙ্কে কত গ্যালন পানি ধরে সে অনুযায়ী আমরা মাছের সংখ্যা নির্ধারণ করব। বা আপনি এইভাবে হিসাব করতে পারেন যে আমি 10টি মাছ রাখতে চাচ্ছি, তাহলে আমাকে এমন ধরনের ট্যাঙ্ক কিনতে হবে যেটাতে অন্তত 10 গ্যালন পানি ধরে। আর এইভাবে যদি এই পদ্ধতিতে আপনি আপনার ট্যাঙ্কে মাছ রাখেন এবং আপনার ট্যাঙ্কের আকার এইভাবে যদি এই হিসাব করে আপনি যদি নির্ধারণ করেন, তো ইনশাআল্লাহ আপনার মাছ মারা যাবে না। দ্বিতীয় যে কারণটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাইট্রোজেন সাইকেল। নাইট্রোজেন সাইকেল কি এবং কিভাবে করা হয় এই সম্পর্কিত আমার চ্যানেলে একটা ভিডিও আছে, চাইলে সেটি দেখে নিতে পারেন। নাইট্রোজেন সাইকেল সম্পূর্ণ না করে কোনোভাবেই ট্যাঙ্কে মাছ দেয়া যাবে না। আমরা যারা নতুন অ্যাকোয়ারিস্ট তারা কি করি, আমরা দোকানে যে একটি অ্যাকোয়ারিয়াম কিনে নিয়ে চলে আসি এবং সেই অ্যাকোয়ারিয়ামের সাথে আমরা মাছও নিয়ে আসি, ফিল্টার নিয়ে আসি এবং ফিল্টারের সাথে বিভিন্ন উপকরণ যেগুলা সিরামিক রিং, সিনথেটিক কটন, সেগুলাও নিয়ে আসি। এখন দেখা গেল আপনি আপনার ট্যাঙ্কটাকে সেট আপ করলেন, ট্যাঙ্কে পানি দিলেন, ফিল্টারে সিরামিক রিং, সিনথেটিক কটন ব্যবহার করে সবকিছু সেট আপ করলেন। পরে দেখা গেল যে আপনি যখন ট্যাঙ্ক কিনে নিয়ে আসেন তার সাথে আপনি মাছও কিনে নিয়ে চলে আসছেন এবং সবকিছু সেট আপ করার পর আপনি মাছ ছাড়ে দিলেন। এখন যেই বিষয়টা ঘটবে সেটা হচ্ছে, আপনি যখন মাছকে খাবার দিবেন, মাছ খাবারটা গ্রহণ করবে, গ্রহণ করার পরে খাবারের কিছু অংশ পানির সাথে মিশে যাবে এবং মাছ যে খাবারটা গ্রহণ করছে সেটা খাওয়ার পর সে মল ত্যাগ করবে। আর এই মল ত্যাগটা যখন করলো সেটা পানির সাথে মিশে পচে অ্যামোনিয়ার সৃষ্টি করবে। এখন অ্যামোনিয়া সৃষ্টি করবে, এই অ্যামোনিয়া মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা পদার্থ। এই অ্যামোনিয়া মাছের যে শ্বাসনালী, যে ফুলকা আছে, এই ফুলকার সাথে লেগে যায়, যার ফলে মাছ শ্বাস নিতে পারে না এবং মাছের যে মেটাবলিজম ক্ষমতা আছে সেটা কমে যায়। মাছ খাবার হজম করতে পারে না, মাছের পেট ফুলে যায় এবং মাছ মারা যায়। তো এই অ্যামোনিয়াটাকে নষ্ট করার জন্য আমাদের যে ফিল্টার, এই ফিল্টারের ভিতরে যে আমরা সিরামিক রিং ব্যবহার করি, এই সিরামিক রিংয়ে এক টাইপের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি হয়, যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া এই অ্যামোনিয়াটাকে ভেঙে নাইট্রেটে রূপান্তরিত করে। কিন্তু দেখা যাচ্ছে কি, এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি হওয়ার পূর্বেই আমরা ট্যাঙ্কে মাছ দিয়ে দিয়েছি, যার ফলে অ্যামোনিয়াটা খুব তাড়াতাড়ি সংঘটিত হয়ে গেছে।
এখন নাইট্রোজেন সাইকেল করে নিলে হবে কি, এই ব্যাকটেরিয়াটা জন্মে যাবে। অন্তত নাইট্রোজেন সাইকেল পূরণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই ট্যাঙ্কে মাছ দেওয়া যাবে না। আর এই নাইট্রোজেন সাইকেল সম্পূর্ণ হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় প্রয়োজন। 3 থেকে 4 সপ্তাহ, সর্বনিম্ন 3 থেকে 4 সপ্তাহ আমাদের অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমরা ঘোষ ফিডিং করতে পারি। ঘোষ ফিডিং কি? দেখা গেল ট্যাঙ্কের ভিতরে মাছ নাই, আপনার সবকিছু সেট আপ করছেন, আপনি প্লান্টস লাগান বা প্লান্ট ছাড়া আপনার ট্যাঙ্ক সেট আপ করেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদেরকে প্রতিদিন দেখা যাচ্ছে যে 2-4টা মাছ যে পরিমাণে খাবার খায় সে পরিমাণে খাবার আপনি একটু একটু করে পানির সাথে মিশিয়ে দিলেন। এই খাবারটা পচে তখন ট্যাঙ্কের ভিতরে অ্যামোনিয়া সৃষ্টি করবে। এই অ্যামোনিয়ার সৃষ্টি হতে হতে অ্যামোনিয়ার লেভেলটা বেড়ে যাবে। এই অ্যামোনিয়াটাকে নষ্ট করার জন্য প্রাকৃতিক উপায়ে এই ফিল্টারে সিরামিকের ভিতরে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া জন্ম হয়ে যাবে। আর এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো তখন এই অ্যামোনিয়াটাকে ভাঙে নাইট্রেটে রূপান্তরিত করা শুরু করবে। এইটার জন্য একটা সময়ের প্রয়োজন, আর এই সময়টাই হচ্ছে 3 থেকে 4 সপ্তাহ। অতএব আমাদের 3 থেকে 4 সপ্তাহ অপেক্ষা করতে হবে। এখন কারো যদি এই 3 থেকে 4 সপ্তাহ অপেক্ষা করার ধৈর্য না থাকে, তো সেই ক্ষেত্রে তারা একটা শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে পারেন। এই শর্টকাট পদ্ধতিটি কি? সেটা হচ্ছে যারা পুরাতন অ্যাকোয়ারিস্ট আছে তাদের ফিল্টারের ভিতরে যে সিরামিক রিংগুলো আছে, আপনি তাদের থেকে কিছু সিরামিক রিং নিয়ে আসেন এবং সেই সিরামিক রিং আপনার নতুন সিরামিক রিংয়ের সাথে মিক্স করে আপনার ফিল্টারে সেট আপ করে রাখেন। এর ফলে দেখা যাবে আপনি সপ্তাহখানিকের ভিতরেই মোটামুটি ট্যাঙ্কটা নাইট্রোজেন সাইকেল হওয়া শুরু করবে এবং আপনি প্রথম দিকে অল্প অল্প মাছ দিলেন এবং ধীরে ধীরে মাছের সংখ্যাটা বাড়ালেন। এতে ইনশাআল্লাহ আপনার মাছ অনেকটা সার্ভাইভ করতে পারবে এবং ট্যাঙ্কটা ধীরে ধীরে নাইট্রোজেন সাইকেল সম্পূর্ণ করে ফেলবে। 3 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যাঙ্কের পানি। এই ট্যাঙ্কের পানি কারণে আমাদের মাছ মারা যেতে পারে। কিভাবে সেটা? দেখা যাচ্ছে অনেকে ট্যাঙ্ক সেট আপ করার সময় ট্যাঙ্কের পানি ঘোলা হয় দেখে ট্যাঙ্কের ভিতরে ফিটকিরি ব্যবহার করে, যেটা অত্যন্ত মাছের জন্য অত্যন্ত বিষাক্ত একটা জিনিস। মাছ সেটা নিতে পারে না এবং যার ফলে মাছ মারা যেতে পারে। আবার অনেকে আমরা ওয়াশার পানি ব্যবহার করি। এই ওয়াশার পানিতে আসলে ক্লোরিন থাকে, যেটা মাছের জন্য ক্ষতিকর। তো যাদের কোনো উপায় নেই ওয়াশার পানি ব্যবহার করতে হবে, তারা একটা জিনিস করতে পারেন, আপনারা পানিটাকে একটা বালতির মধ্যে তুলে রাখতে পারেন এবং সেটা একদিন পরে ব্যবহার করতে পারেন। সব থেকে বেশি ভালো হয় সেটার মধ্যে আপনারা একটা এয়ার স্টোন দিয়ে একটা এয়ার পাম্প অন করে দেন, যার ফলে এই বুদবুদগুলা উঠবে, তার সাথে ক্লোরিনটা পানি থেকে রিমুভ হয়ে যাবে এবং তারপর আপনারা সেই পানিটা ব্যবহার করতে পারেন। পানির আরেকটা ব্যাপার হচ্ছে পানি ময়লা মুক্ত না করা। দেখা যাচ্ছে আমাদের ট্যাঙ্কে পানি আছে কিন্তু ট্যাঙ্কটা অনেক ঘোলা টাইপের বা ট্যাঙ্কের ভিতরে অনেক ময়লা, পানি অনেক ঘোলা হয়ে আছে। এর ফলে মাছ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তো আমাদের অবশ্যই পানি কিভাবে ক্লিন রাখা যায় সে বিষয়ে অবশ্যই আমাদেরকে ভাবতে হবে এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যাঙ্কের সাবস্ট্রেট। আমরা ট্যাঙ্কের মেঝের মধ্যে কি ব্যবহার করব এবং সেটার কারণে কেন আমাদের মাছ মারা যেতে পারে। হয় কি, আমরা যখন অ্যাকোয়ারিয়ামের দোকান থেকে ট্যাঙ্ক কিনে নিয়ে আসি, তো ট্যাঙ্কের সাথে আমাদের নিচে বিভিন্ন টাইপের গ্রাভেল দোকানদাররা আমাদের হাতে ধরিয়ে দেয়, যেমন মোজাইক পাথর হতে পারে বা এমন টাইপের ছোট ছোট কিছু পাথর, সেগুলো আমরা ট্যাঙ্কের নিচে বিছিয়ে দিয়ে পরে পানি দিয়ে ট্যাঙ্ক সেট আপ করি। এর ফলে হয় কি, যখন আমাদের মাছ মল ত্যাগ করে বা আমরা যখন পানিতে খাবার দিই, খাবারের উৎকৃষ্ট অংশ, তারপর মাছের এই মল, এগুলা আসলে এই পাথরের এই ফাঁকাগুলোর ভিতরে আসলে এই ময়লাগুলো জমা হয়। জমা হওয়ার ফলে ট্যাঙ্কে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া হয়ে যায়, যার ফলে ট্যাঙ্কের পরিবেশটা স্বাভাবিক থাকে না এবং মাছ বিভিন্ন রোগে আক্রান্ত হয়, মাছ মারা যায়।
তো এইটা না করার জন্য আমরা ট্যাঙ্কে অনেকে গার্ডেন সয়েল ইউজ করে থাকি, অনেকে কমার্শিয়াল সয়েল ব্যবহার করি, যেমন অ্যাকোয়া সয়েল আছে। তো এইগুলো আমরা ব্যবহার করি। তো গার্ডেন সয়েল ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই গার্ডেন সয়েল বা নার্সারি থেকে সংগ্রহীত মাটির সাথে কোনো রকমের যাতে রাসায়নিক সার না থাকে, এই জিনিসটা আমাদের 100% নিশ্চিত হয়ে তারপরে আমাদের মাটি সংগ্রহ করতে হবে। যদি কোনো প্রকার রাসায়নিক সার থেকে থাকে তবে সেই মাটি দিয়ে অবশ্যই ট্যাঙ্ক সেট আপ করা যাবে না। যদি সেট আপ করে ফেলেন তাহলে আপনার ট্যাঙ্কের যে মাছ আছে সেটার উপরে প্রভাব পড়বে, মাছ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। আর যারা প্লান্টেড ট্যাঙ্ক করতে চান তারা গার্ডেন সয়েল ব্যবহার করেন। তো গাছের পুষ্টির জন্য অবশ্যই আপনারা সার ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার প্রাকৃতিক সার ব্যবহার করতে পারেন, তবে সেটার পরিমাণটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে সর্বোচ্চ আপনার 30% প্রাকৃতিক সারটা ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন আপনার 100% মিশ্রণটার ভিতরে আপনাকে 70% ফ্রেশ মাটি এবং 30% আপনি প্রাকৃতিক সার ব্যবহার করতে পারেন। সেটা গোবর সার হতে পারে, বিভিন্ন সবুজ সার হতে পারে, কেঁচো কম্পোস্ট হতে পারে। আপনি সেটা ভালো করে মিক্স করে ঝুরঝুরা করে আপনি তারপর ট্যাঙ্কের ভিতরে ব্যবহার করেন। কখনো ভুল করে আপনার কাঁচা গোবর, গ্যাস ছড়া এই টাইপের কোনো কিছু ব্যবহার করা যাবে না। তো এই ছিল মূলত 4টি গুরুত্বপূর্ণ বিষয় যার ফলে আমাদের ট্যাঙ্কের মাছ মারা যেতে পারে। তো আমরা ট্যাঙ্ক করার আগে অবশ্যই এই জিনিসগুলা খেয়াল রাখবো। যারা নতুন অ্যাকোয়ারিয়াম করতে চাচ্ছেন তারা অবশ্যই এই 4টি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে তারপর অ্যাকোয়ারিয়াম করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I turn to ashes, but only just sometimes. Inhale your smoke.